Hello students, you are watching Unique Study Center and today I am going to discuss with you Model Activity Task Class 8. দেখো তোমাদের এবারে মডেল অ্যাক্টিভিটি টাস্কে এ কিংস টেল থেকে একটা প্যাসেজ তুলে দিয়েছে যেখান থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো চলো প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিই। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, অর্থাৎ রাজা আর্থার ইংল্যান্ডকে সুখ এবং সমৃদ্ধি দিতে পারতেন। দ্য গ্রিডি ব্যারন্স, অর্থাৎ লোভী অমাত্যরা ওয়ার আনহ্যাপি, ছিল কি না অসন্তুষ্ট উইথ কিং আর্থার, রাজা আর্থারের ওপর, বিকজ কারণ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি গিনিভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, তিনি বিবাহ করেছিলেন কর্নওয়ালের সুন্দরী রাজকন্যা গিনিভারকে। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন টু এ রিজলি গিল্ডেড প্যাভিলিয়ন্স, অর্থাৎ জমকালো কি স্বর্ণমণ্ডিত রাজপ্রাসাদে, পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা রং করা ছিল গাঢ় লাল এবং নীল রঙে। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, যার মেঝেটা ছিল মার্বেলের তৈরি। ইন দ্য মিডিল অফ দ্য রুম, ঘরের ঠিক মাঝখানে ওয়াজ ছিল এ হিউজ, একটি প্রকাণ্ড রাউন্ড গোলাকার ওক টেবিল, ওক কাঠের তৈরি টেবিল, রিজলি কার্ভ, যেটাতে কারুকার্য করা ছিল, ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, যার চারপাশে 50 জন বসতে পারত। অর্থাৎ বিবাহের দিনে রাজা আর্থারকে মার্লিন যে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন সেই রাজপ্রাসাদটা ছিল লাল এবং নীল রং করা, তার মেঝেটা ছিল মার্বেলের তৈরি এবং ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড গোলাকার ওক কাঠের তৈরি টেবিল রাখা ছিল, যেটাতে কারুকার্য করা ছিল এবং যার চারপাশে একত্রে 50 জন বুঝতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল, অ্যারাউন্ড হুইচ, যার চারপাশে গেদার্স একত্রিত হতো কিং আর্থার্স ডেভোটেড নাইটস, রাজা আর্থারের একনিষ্ঠ নাইটরা। দিস নাইটস প্রমিস দ্যাট, এই নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দেরকে সাহায্য করবেন। বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সহৃদয় হবেন। অ্যান্ড টু পানিশ দ্য উইকড, এবং দুষ্টের দমন করবেন। টু কিপ দেয়ার ভাউস, তাদের প্রতিজ্ঞা রাখতে। দ্য নাইটস আন্ডারটুক, এই নাইটেরা কী করেছিল না অংশগ্রহণ করেছিল কাউন্টলেস, অগণিত হাজারডাস অ্যাডভেঞ্চার্স, বিপদসংকুল অভিযানে। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের এই সহৃদয়তা এবং মহানুভবতার কথা স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 1-এ চলে যাই। অ্যাক্টিভিটি 1-এ কী করতে বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে কমপ্লিট করতে বলেছে। প্রথমে কি রয়েছে দেখো, দ্য রেইন অফ কিং আর্থার, অর্থাৎ রাজা আর্থারের রাজত্ব, গিফটেড প্রদান করেছিল ইংল্যান্ডকে পিস অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ অ্যান্সারটা হবে পিস অ্যান্ড প্রসপারিটি। 2 নম্বরে কি বলেছে দেখো, লেডি গিনিভার ওয়াজ দ্য ডটার অফ, অর্থাৎ গিনিভার কার কন্যা ছিল, অ্যান্সারটা হবে দ্য কিং অফ কর্নওয়াল। 3 নম্বরে দেখো, দ্য রিজলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড, অর্থাৎ জমকালো স্বর্ণমণ্ডিত রাজপ্রাসাদটি রং করা ছিল ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, অ্যান্সারটা হবে ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এবারে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে বলেছে দেখো। 1 নম্বরে রয়েছে হোয়াই ওয়ার দ্য ব্যারন্স আনহ্যাপি, অর্থাৎ অমাত্যরা অসুখী বা অসন্তুষ্ট ছিল কেন, অ্যান্সারটা দেখো ইন দ্য স্টোরি এ কিংস টেল, অর্থাৎ এ কিংস টেল গল্পে দ্য ব্যারন্স ওয়ার আনহ্যাপি, অর্থাৎ অমাত্যরা অসুখী ছিল, বিকজ কারণ দ্য কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, কারণ রাজা আর্থার ছিলেন ন্যায়পরায়ণ এবং ভদ্র। 2 নম্বরে বলেছে দেখো, গিভ এ ব্রিফ ডেসক্রিপশান, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা দাও অফ প্যাভিলিয়ন, রাজপ্রাসাদটির, হোয়ার, যেখানে মার্লিন টু কিং আর্থার, যেখানে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গিয়েছিলেন। অ্যান্সারটা দেখো, দ্য প্যাভিলিয়ন ওয়াজ রিজলি গিল্ডেড অ্যান্ড ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, অর্থাৎ রাজপ্রাসাদটি ছিল কি না জমকালো স্বর্ণমণ্ডিত এবং গাঢ় লাল এবং নীল রঙে রং করা। ইট ফ্লোর ওয়াজ মার্বেল, এর মেঝেটি ছিল কি মার্বেলের তৈরি। ইন দ্য মিডিল অফ দ্য রুম, রুমের ঠিক মাঝখানে ওয়াজ ছিল এই হিউজ রাউন্ড ওক টেবিল ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, 50 জন লোক বসার জায়গা সমন্বিত একটা প্রকাণ্ড গোলাকার ওক কাঠের তৈরি
টেবল। 3 নম্বর প্রশ্নে বলেছে দেখো, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, অর্থাৎ নাইটসরা কিং আর্থারকে কি প্রতিশ্রুতি করেছিলেন? অ্যান্সার দেখো, দ্য নাইটস প্রমিস দ্যাট, অর্থাৎ নাইটসরা প্রতিশ্রুতি করেছিলেন যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবেন, বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সহৃদয় হবেন, অ্যান্ড উড পানিশ দ্য উইকড, এবং দুষ্টের দমন করবেন। অ্যাক্টিভিটি 2তে দেখো কতগুলো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। প্রথমে রয়েছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। দেখো এটা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এখানে অ্যান্সারটা হবে ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। 2 নম্বরে রয়েছে দেখো দ্য পুলিশ সেড ডোন্ট গো দেয়ার। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এটা আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমে দেখো দ্য পুলিশ অর্ডার নট টু গো দেয়ার, অর এটা আমরা এভাবে করতে পারি দ্য পুলিশ ফরবেড টু গো দেয়ার। 3 নম্বরে রয়েছে দেখো রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। দেখো এখানে রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ অ্যান্সারটা হবে রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। 4 নম্বরে দেখো দ্য হেডমাস্টার সেড টু মি হোয়াট ডু ইউ লিভ। এখানে রিপোর্টেড স্পিচটি কিন্তু ডাব্লিউ ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স, অতএব অ্যান্সারটা হবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভ। অ্যাক্টিভিটি 3তে দেখো কতগুলো সেন্টেন্স দিয়েছে, যেখান থেকে তোমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো টেবিলে লিখতে হবে। তো আমাদের ক্লজ আইডেন্টিফাই করার আগে ক্লজ সম্বন্ধে একটু জানতে হবে। তো চলো আমি একটু ক্লজ সম্বন্ধে আলোচনা করি। এ ক্লজ ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব অর এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অর্থাৎ ক্লজ হলো কি কতগুলো শব্দের সমষ্টি যার একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট প্রেডিকেট থাকবে। এবারে দেখো ক্লজের কতগুলো ক্লাসিফিকেশন রয়েছে। প্রথমত কি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। আমাদেরকে এখানে কিন্তু মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে, অতএব আমরা মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে একটু আলোচনা করে নেব। মেন ক্লজটা কি বা প্রিন্সিপাল ক্লজটা কি না, প্রিন্সিপাল ক্লজ ইজ দ্য মেন পার্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হলো সেন্টেন্সের একটা প্রধান অংশ। আর কি না, ইট ক্যান মেক্স এ ক্লিয়ার সেন্স, এটা একটা সম্পূর্ণ অর্থ বহন করতে পারে বা অর্থ তৈরি করতে পারে। অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ কন্টেন্টস উইথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এবং প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে কিন্তু গঠিত হয়। সাবঅর্ডিনেট ক্লজটা কি না, সাবঅর্ডিনেট ক্লজ কান্ট মেক এ ক্লিয়ার সেন্স। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একটা সম্পূর্ণ অর্থ বহন করতে পারে না। ইটস ডিপেন্ডস অন মেন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল বা মেন ক্লজের ওপর ডিপেন্ড করে। সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ এ বাইন্ডার। সবসময় মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কোনো না কোনো বাইন্ডার দিয়ে কিন্তু শুরু হয়। এক্সাম্পল স্বরূপ দেখে নাও, আই নো দ্য বয় হু কেম হিয়ার। এখানে আই নো দ্য বয় এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কারণ দেখো এটা একটা ক্লিয়ার সেন্স কী করছে না মেক করছে, অর্থাৎ একটা সম্পূর্ণ অর্থ বহন করছে। এবং হু কেম হিয়ার, এখানে এই হু কেম হিয়ার কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এই ক্লজটা কিন্তু বাইন্ডার হু দিয়ে শুরু হয়েছে এবং হু কেম হিয়ার এর সেন্সটা কিন্তু ডিপেন্ড করছে কার ওপর না প্রিন্সিপাল ক্লজ আই নো দ্য বয় এর ওপর। চলো এবার অ্যাক্টিভিটিতে চলে যাই। প্রথমে আমি সেন্টেন্সগুলো থেকে প্রিন্সিপাল ক্লজকে বক্স করে নেব এবং সাবঅর্ডিনেট ক্লজকে আন্ডারলাইন করে নেব এবং পরে সেগুলোকে আমি বক্সের মধ্যে লিখে নেব। দেখো প্রথমে যেটা রয়েছে, অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। এখানে আই উইল নট গো আউট এটা হবে প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ ইট ইজ রেনিং এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে দেখো, ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। ইট ইজ সার্টেন এটা হবে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট হবে সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বরে দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখানে দিস ইজ দ্য প্লেস হবে প্রিন্সিপাল ক্লজ, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন হবে সাবঅর্ডিনেট ক্লজ। 4 নম্বরে রয়েছে দেখো, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। এখানে ইজ নট ট্রু হবে প্রিন্সিপাল ক্লজ, হোয়াট হি সেজ হবে সাবঅর্ডিনেট ক্লজ। এবং শেষ যে সেন্টেন্সটা রয়েছে দেখো, ইফ ইউ মিট জারিন
গিভ হার দিস বুক, গিভ হার দিস বুক হবে প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ মিট জারিন এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে চলো আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজগুলো টেবিলের মধ্যে দেখে নিই। অ্যাক্টিভিটি 4A-তে দেখো একটা বায়োগ্রাফি লিখতে দিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, তোমরা হিন্টসগুলো পড়ে নেবে। আমি সরাসরি বায়োগ্রাফিতে চলে যাচ্ছি। দেখো, সো মেনি গ্রেট মেন took their birth on Indian soil and made the country proud. Among them, Abanindranath Tagore was a remarkable personality. অর্থাৎ যে সমস্ত মহান মানব ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশকে গর্বিত করেছিলেন তাদের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক অন্যতম ব্যক্তিত্ব। দিস নোবেল ম্যান কেম অফ, অর্থাৎ এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছিলেন অন 7 আগস্ট ইন 1871 অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। কলকাতা জোড়াসাঁকোতে 1871 সালে 7 আগস্ট। হিজ ফাদার নেম ওয়াজ গুণেন্দ্রনাথ টেগর, তার বাবার নাম ছিল গুণেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্ড মাদার নেম ওয়াজ সৌদামিনী দেবী, এবং মায়ের নাম ছিল সৌদামিনী দেবী। হি হ্যাড এ ব্রাদার গগনেন্দ্রনাথ টেগর, তার এক ভাই ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্ড এ সিস্টার সুনয়না দেবী, এবং এক বোন ছিল সুনয়না দেবী। অবনীন্দ্রনাথ টেগর লার্ন আর্ট, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর শিল্পকলা শিখেছিলেন হোয়েন হি ওয়াজ স্টাডিং, যখন তিনি পড়াশুনো করতেন অ্যাট সংস্কৃত কলেজে কলকাতা ইন দ্য 1818, অর্থাৎ 1880 সালে কলকাতাতে। ইন 1890, অর্থাৎ 1890 সালে হি অ্যাটেন্ডেড দ্য Calcutta School of Art, where he learned to use pastels from O. Khilardi and oil painting from C. Palmer, European painters who taught in that institution. 1890 সালে তিনি কলকাতা স্কুল অফ আর্ট এ পড়াশোনা করেন, যেখানে তিনি ও খিলার্ডি থেকে পেস্টেল ব্যবহার করতে শিখেছিলেন এবং সি পালমার কাছ থেকে তৈলচিত্র, যারা কিনা ইউরোপীয় চিত্রশিল্পী ছিলেন এবং ওই প্রতিষ্ঠানে পড়াতেন। হিজ আইডিয়া অফ মডার্নাইজিং মুঘল অ্যান্ড রাজপুত পেন্টিংস eventually gave rise to modern Indian painting, which took birth of his Bengal School of Art. মুঘল এবং রাজপুত চিত্রকলার আধুনিকীকরণে তার ধারণা অবশেষে আধুনিক ভারতীয় চিত্রকলার জন্ম দেয়, যা তার বেঙ্গল স্কুল অব আর্টের জন্ম নেয়। Some of his notable paintings are Bharat Mata, The Passing of Shahjahan, Ganesh Janani, etc. তার উল্লেখযোগ্য কিছু চিত্র হল ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান, গণেশ জননী, ইটিসি। অবনীন্দ্রনাথ ইজ অলসো রিগার্ডেড অ্যাজ এ গুড রাইটার। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন ভালো লেখক হিসেবেও বিবেচিত হন। সাম অফ হিজ বুকস লাইক বুড়ো অ্যাংলা, ক্ষীরের পুতুল অ্যান্ড রাজকাহিনী আর বেস্ট এক্সাম্পল অফ বেঙ্গলি চিলড্রেন্স লিটারেচার। তার কিছু বই যেমন বুড়ো অ্যাংলা, ক্ষীরের পুতুল এবং রাজকাহিনী বাংলা শিশু সাহিত্যের সেরা উদাহরণ। দিস নোটেবল ম্যান ব্রিথ হিজ লাস্ট অন 5 ডিসেম্বর ইন 1951। এই মহান মানুষটি 1951 সালে 5 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাট হি উইল বি রিমেম্বার বাই আস ফরএভার, কিন্তু তিনি আমাদের দ্বারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমরা যারা চ্যানেলে আমার নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে আমার চ্যানেলে আপলোড করা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।